টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আজকে আমি যার সঙ্গে আড্ডা দিতে এসেছি আপনাদের সামনে, তাকে আপনারা খুব ছোটবেলা থেকে চেনেন এবং তিনি বিট্টু নামে ছোটবেলায় আপনাদের কাছে সব থেকে বেশি পরিচিত ছিলেন। সোহম চক্রবর্তী, টিভি9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর সোহম ছোটবেলা থেকে যেহেতু দর্শক, মানে আমরাও দেখছি দর্শকরাও দেখছে, ফলে সোহমের বিট্টু থেকে সোহম চক্রবর্তী হয়ে ওঠা, তারপর প্রডিউসার হওয়া, সবকিছু মিলে যদি যে এভলিউশনটা হয়েছে, এটা তুমি যদি তোমাকে বলি যে একটা সেন্টেন্সে তুমি নিজেকে ডেসক্রাইব করো, কি বলবে? অনেক কিছু শেখা, প্রচুর মানুষ চেনা, টাইমকে শেখা প্র্যাকটিক্যালি, যে সেখানে না ইমোশন নয়, ইট ইজ অল অ্যাবাউট প্র্যাকটিক্যালিটি, টাইম, বাস্তব, কঠিন সেইটা, অ্যান্ড আলটিমেটলি নিজের লক্ষ্য স্থির থেকে নিজের জেদকে বজায় রেখে নিজের টার্গেটে পৌঁছানো। তোমার ছবি আসছে বহুরূপ, তার ট্রেলার আমরা দেখতে পেয়েছি এবং সেখানে ভার্সেটাইল সোহম চক্রবর্তীকে আমরা দেখছি। ভার্সেটাইল এই জন্য বললাম কারণ এতগুলো রূপ এবং তার প্রত্যেকটার এক্সপ্রেশন, তার ডায়লগ ডেলিভারি সব আলাদা। সেটা যখন তুমি এই ছবিটা তোমার কাছে এলো, মানে এটাই কি মূল লক্ষ্য ছিল এই চরিত্রটা করার জন্য? একদম একদম তাই। কারণ যখন আকাশ, এই ছবি যে ডিরেক্টর, ও আর নীলাদ্রি দুজন মিলে স্ক্রিপ্টটা লিখেছিল, তো আমার কাছে যখন প্রথমবার দিন নিয়ে আসে, আমি খুব টেনশনে পড়ে যাই। বাবা, 7খানা ক্যারেক্টার, মানে আমার খুব অবাক লেগেছিল যে ও এরকম একটা কনসেপ্ট ভেবেছে। এটা খুব ভালো লেগেছিল, অবাক এবং ভালো লাগা। তো তারপরে আমি বললাম আচ্ছা ডান, ঠিক আছে, স্ক্রিপ্টটা দাও। স্ক্রিপ্টটা পড়লাম। স্ক্রিপ্টটা পড়ে না প্রথম দিন না আমার মাথা কোনো কাজ করেনি। আবার পড়লাম, পড়ে তারপর বুঝলাম যে না, আচ্ছা এইভাবে যাচ্ছে। এবং খুব টাফ ক্যারেক্টার, ঠিক আছে। এবং ধরো একটাই মানুষ, 7টা ডিফারেন্ট শুধু লুক নয়, 7টা ডিফারেন্ট সত্তা। ওই সত্তাগুলোকে আইডেন্টিফাই করা, একটার সঙ্গে একটা ডিসক্রিমিনেট করা, ওটা খুব চাপ ছিল। এবং যে কারণে বারবার করে প্রথম দিন থেকেই ধরো আকাশ, আমি, সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, আমাদের চিন্টু যে ডিওপি, আমরা বারবার করে বসতাম এবং আমি এইটুকু ওদের থেকে হেল্প চাইতাম যে এটা কি সম্ভব হবে শিডিউলটা এরকমভাবে অ্যারেঞ্জ করা যেখানে একটা ক্যারেক্টার কমপ্লিট হবে আর একটা ক্যারেক্টার শুরু হবে, তাহলে কি একটার আর হ্যাংওভারটা থাকবে না পরেরটাতে আবার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে বা অনেক সময় দেখা গেছে যে শিডিউল সেটা সাপোর্ট করেনি, কারণ তার উপর বাজেটের উপর একটা প্রচণ্ডভাবে প্রেশার চলে আসতো। বাংলা ছবির ক্ষেত্রে তো বাজেটে আমরা একদম একদম। এবং কি বলতো, একটাই লোকেশনে বারবার করে আসা, সেটা খুব প্রবলেমেটিক। তো বললাম না, এটা প্র্যাকটিক্যালি এটা মানতেও হবে। তো সুতরাং সেই দিনগুলো, যেদিকে ধরো একদিনে ধরো 2টো লুক করতে হয়েছে বা কখনো 3টে লুক করতে হয়েছে, সেইটা খুব টাফ ছিল। মানে একটাকে নিয়ে চেঞ্জ করে ফেলে, কারণ সকালবেলা সবার আগে আসতাম আমি, সোমনাথদা, করে এসে পুরোপুরি কমপ্লিট করতে হতো ওই মেকআপটা, যেটা 3 থেকে 3.5 ঘন্টা লাগতো। প্রস্থেটিক হলো কমপ্লিট করে আবার নতুন পরের মেকআপটা নিয়ে পরের চিন্তাটা, পরের পুরো রকম বডি জেস্টার থেকে শুরু করে সবটা ইচ অ্যান্ড এভরিথিং। তো ওইটা খুব চ্যালেঞ্জিং আমার কাছে ছিল। এবং থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম যে ওরা আমাকে ইজি করে দিয়েছে এবং শিডিউলটা সেই মতো রেখেছে, যেখানে একটু হালকা প্রস্থেটিক নেই সেখানে একটু হালকা, হয়তো শুধু একটা উইক পড়তে হবে। তো এইগুলো করে সেরকমভাবে শিডিউলটা ম্যানিপুলেট করা গেছে। কিন্তু এক একদিন তো মানে প্রায় ওরকম 2-3টে লুক, যেগুলো 3টেই হয়তো প্রস্থেটিক, তো সেগুলো নিয়ে চলতে হয়েছে। চেষ্টা করেছি যাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে জাস্টিফাই করতে পারি। বাকি তো অডিয়েন্সরা বলবেন। দেখো, এই যে এখন সবাই বলে যে ছবি তৈরি করার থেকেও মানে সব থেকে বড় যেটা টাফ, সেটা হচ্ছে ছবির ডিস্ট্রিবিউশন, যেটা তুমি নিজে তোমার ছবি তুমি নিজে প্রযোজক হয়ে নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পেয়েছো। আমি হাড়ে হাড়ে কথাটা এই জন্য বললাম যে কারণ আমাদের ছোট ইন্ডাস্ট্রি হলেও একই সময় অনেক ছবি রিলিজ করে আমাদের, মানে এটা তুমি বলবে যে শুধুই কি হিন্দি ছবির সঙ্গে বাংলা ছবির কম্পিটিশন থাকে নাকি নিজেদের মধ্যে একটা কম্পিটিশন থাকে? দেখো, নিজেদের মধ্যে কম্পিটিশন তো অবশ্যই থাকে, হ্যাঁ, বাট সেটা কোথাও একটু হেলদি কম্পিটিশনই আমি বলবো। হেলদি কম্পিটিশন সবসময় থাকা উচিত। কিন্তু কোথাও যদি ডিস্ট্রিবিউটাররা আগে থেকেই ডিসাইড করে নেন যে কোন ছবি চলবে আর কোন ছবি চলবে না, সেই রিলিজের আগে, যেটা অডিয়েন্সরাই জানতে পারলেন না, বুঝলেন না, এইটা খুব বেদনাদায়ক। আমার মনে হয় সেই পারফরমেন্সটা প্রত্যেকেরই, সেটা যারা ক্যামেরার পেছনে রয়েছেন বা সামনে রয়েছেন, সবারটা সামনে আসা উচিত ইন ফ্রন্ট অফ অডিয়েন্স। তারা ডিসাইড করুক না যে কোনটা তাদের ভালো লাগছে। যদি 3টে ছবি বা 4টে ছবি একসাথে আসে বাংলা ছবি, তারাই ডিসাইড করে নিক। কিন্তু আসছে এমন হবে সেখানেই মারামারি, সেখানেই ওই উল্লো ব্যাপার, এটা কোথাও না। এটা না কোথাও একটা পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে থাকে। মানে কোথাও হয়তো আমি হয়তো যেখানে 3টে শো পেতাম, সেখানে গিয়ে আমাকে একটা শো নিয়ে থাকতে হচ্ছে।
বা অন্য ছবি হয়তো যেখানে 4টে শো পেত সেখানে তাকে 2টো শো নিয়ে থাকতে হচ্ছে। তো এইগুলো ঠিক নয়। আর হিন্দি ছবি থেকে তো বরাবরই মানে সেখানে একটা প্রত্যেকটা ছবি মানে ছবির কোনো আমরা মনে করি যারা শিল্পীরা তার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, মানে সিনেমা ইটসেলফ ইজ অ্যান এন্টারটেনমেন্ট, ঠিক আছে, কিন্তু কোথাও একটা বাংলার আমাদের তো একটা মাতৃভাষার প্রতি একটা বিশেষ আকর্ষণ দুর্বলতা সবটা রয়েছে। তো আমাদের ডিমান্ড সেইটা যে আমাদের মাতৃভাষাকে একটু আগে রাখা হোক না আমাদের স্টেটে, ঠিক আছে, এবং অন্যান্য ক্ষেত্রেও তো হয়, মহারাষ্ট্রতে তাই হয়, ঠিক আছে, সাউথের ক্ষেত্রে তাই হয়, তো সেটা আমাদের ক্ষেত্রে কেন হবে না? এবং সেটা যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিসিশনে যে এটা হয়েছে, এটা চরমভাবে আমাদের সৌভাগ্য। এবং আমি ইন্ডাস্ট্রি একজন সদস্য হিসেবে তাকে আমার প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। তাহলে তুমি বলতে চাইছো যে এবারে হয়তো সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমাকে সেরকম বেগ পেতে হবে না এই ছবির, যেটা যেই ডিপেন্ড করে কোন টাইমটা, ঠিক আছে। দেখো এবার সবাই মিলে যদি আমরা প্ল্যান করি কি আমি পুজোতে আসবো, এটা তো আমাদেরও একটা কোথাও জিত কাজ করে, ঠিক আছে। যদি সবাই মিলে আমরা প্ল্যান করি যে দিওয়ালিতে আসবো, হ্যাঁ, সেখানে তো কোথাও একটা কাজ করে বাধা। বাট আমি এখানে ডিসাইডেড যে না এটা পুজোর ছবি নয়, এটা আমাকে ডিসাইড করতে হবে। এটা আমার হাউস নয়, কিন্তু যারা প্রডিউসার আছে তাদের প্রতি আমি সমানভাবে কমিটেড যাতে তারা সেই রিটার্নটা পান, অ্যাটলিস্ট ব্রেক ইভেনটা পান। তো সুতরাং সেই ক্ষেত্রে প্রপারলি সেই মতো ডিস্ট্রিবিউটরের সঙ্গে বসে চুজ করে যে সঠিকভাবে গাইডেন্সটা দেবে, তো তাদের সঙ্গে বসে প্ল্যান করে যে না এই ছবিটা পুজোর জন্য নয়। এবং আমি প্রথম থেকে বলছি আমি পুজোয় আমি আসবো না এই ছবিটা নিয়ে, পুজোর আগে যদি কোনো হালকা টাইম পাওয়া যায়, এবং সেটাই তাই এসছে। এবং এই টাইমটা আমার মনে হচ্ছে যথেষ্ট সুইটেবল, 29 অগস্ট যথেষ্ট। খালি যদি ছবিটা লেগে যায়, যদি মাউথ পাবলিসিটিতে ছবি বেরিয়ে যায়, যদি দর্শক যদি এটাকে গ্রহণযোগ্যতা এটাকে দেন, অ্যাকসেপ্ট করেন, তাহলে তো ছবি লম্বা পিরিয়ড তখন তো পুজো অবধি টানা যেতে পারে। কিন্তু এই পুজোর সময় যদি এতগুলো অপশনের মধ্যে তখন একটা কোথাও একটা পারপ্লেক্স সিচুয়েশন হয়ে যায়। তো সুতরাং সেটা অ্যাভয়েড করে এমন একটা টাইম চুজ করো যেখানে ছবি বেরোতে পারে তার মেরিটে, তার কন্টেন্টে, এবং অবশ্যই দর্শককে হলমুখী হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলো, এই যে যখন বলো না যে 3-4টে ছবি যখন আমরা জানি যে সোহমের ছবি পাচ্ছে না, হল পাচ্ছে না, সেখানে বিধায়ক সোহম কি কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে না? না 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 না, ঠিক নয়, ঠিক নয়, করি না। কারণ আমার মনে হয় যে বিধায়ক দায়িত্বটা পুরোপুরি সেটা আলাদা, এবং আমার সিনেমার দায়িত্বটা আমার পুরোপুরি আলাদা। এখানে আমি একজন শিল্পী, ওখানে একজন আমি জনপ্রতিনিধি। তো সুতরাং কোনটার সাথে কোনোটা যেন কোলাইড না করে, তাহলে কোথাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা আগামী দিনে, এখন না হলেও আগামী দিনে করবে, সেটা উচিত নয় করা, ঠিক আছে। মানে আমাকে পার্টি যে জায়গা দিয়েছে আমি সেইখানে আমার কমিটমেন্ট রাখবো, পার্টির কোনো সেইভাবে আমি ইউজ করব না। এটা আমার ব্যক্তিগত মানে কি বলতে পারো, মানে চিন্তাধারা বলতে পারো, ঠিক আছে। এবং হ্যাঁ গেলাম, ঠিক আছে। এবং সেক্ষেত্রে কখনো মাথায় এটা আসেনি যে বিধায়ক হিসেবে আমি কাউকে ফোন করে বলবো যে না আমি এই বলছি, আমি বিধায়ক সোম চক্রবর্তী বলছি। এগুলো আমার বড্ড বোকা বোকা লাগে এবং বড্ড বাচ্চামো লাগে, ইম্যাচুরিটি। দেখো সামনেই কিন্তু বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়, তুমি নিজেও তোমার বিধানসভা কেন্দ্রে তুমি নিশ্চয়ই যাচ্ছ, এবং তার তো একটা প্রস্তুতিও থাকে। আর সেখানে দাঁড়িয়ে সোহম চক্রবর্তীর একটা মানে রিসেন্ট পাস্টেই আমরা জানি যে হাইলাইটেড হয়ে গেছিল তার কোনো একটা কারণে, এবং সেটার পর মানে আবার যে নির্বাচন আসছে সেখানে যদি তোমার জায়গা বদলে দেওয়া হয় বা টিকিট দেওয়া নিয়ে যদি কোনো রকম দেখা যায় যে ওই জায়গায় না দিয়ে অন্য কোনো জায়গায় দিচ্ছে, সোহম নিজেকে কিভাবে প্রিপেয়ার করছে? সেটা পুরোটাই দলনেত্রীর ওপর, সেটা পুরোটাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ওপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। তো সুতরাং ওনারা যেটা ডিসাইড করে নেবেন। আমি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আছি, থাকবো, এবং সেটা নেত্রী নিজেও জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। তো সুতরাং সেখানে তাদের মনে আর কোনো কোয়েশ্চেন নেই। এবং আগামী দিনে তারা আমাকে কীভাবে ইউজ করবেন, কোথায় রাখবেন, কি কোথায় টিকিট দেবেন বা আদৌ দেবেন কি না, সেটা একমাত্র তাদের ওপর, তাদের ডিসিশনকে আমি শ্রদ্ধা জানাই। আচ্ছা, এই বিষয়টা থেকে একটা প্রশ্ন না করলেই নয় যে আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে টলিউডের একটা মানে বৃহৎ অংশ কিন্তু পার্টিসিপেট করে, মানে তারা টিকিট পায়, তারা জনপ্রতিনিধি হয়ে আসে। গতবার যখন বিধানসভা নির্বাচন হয়েছিল একটা ঢল দেখেছিলাম, পুরো টিএমসি থেকে চলে গিয়ে সেখানে বিজেপির দিকে গেছিল। এবং এই বছর তোমার কি মনে হয় এই টলি পাড়ার থেকে আরও কতজন যারা এই ভোটের ময়দানে আসতে পারে? এটা আমার বলাটা খুব টাফ, বিকজ আই এম নট আ ডিসিশন মেকিং ফ্যাক্টর, ঠিক আছে। এটা পুরোটাই ডিসিশন নেবেন হচ্ছেন দলনেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিমণি, উনি নেবেন এবং অভিষেক নেবেন, ওনারাই ওটা জানেন। এখানে আমার যেটাই বলবো না সেটা আইদার কোনো তর্ক বিতর্ক হবে, আর নয়তো সেটা নিয়ে কোনো রকম মিথ্যে বলা হবে। তো যে বিষয়টার আমার সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা জানি না, সেটা মিথ্যে কথা বলা হবে, সেটা আমি বলতে চাই না।
আচ্ছা, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করবো যে তুমি নিজের নিজের প্রযোজনা সংস্থা খুলেছো, সেখানে তুমি ছবিও প্রডিউস করেছো এবং অভিনয় করেছো। আমরা কিছুদিন আগেই দেবের দেখলাম যে যে ছবিগুলো খুব পপুলার হয়েছে, এবং এই যে দেব শুভশ্রী জুটি যেটা নিয়ে এত উন্মাদনা, আমরা তো সোহমকেও দেখেছি, সোহমকেও মিমির সঙ্গে আমরা অভিনয় করতে দেখেছি। তো এই জুটি বিষয়টা নিয়ে সোহম, তোমার কি মনে হয় যে দর্শক তোমার সঙ্গে কার জুটি বেশি পছন্দ করে, নাকি তোমার সঙ্গে পরিচালকের জুটি বেশি পছন্দ করে? দেখো, পরিচালকের জুটি হিসেবে তো প্রত্যেকের সঙ্গেই, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা গেছে রাজদার সঙ্গে বেশি হিট আছে। রাজাদা প্রচুর হিট দিয়েছে, রাভেরিয়া থেকে শুরু করে লে হালুয়ালে থেকে শুরু করে, সেখানে একটা অদ্ভুত কারিশমা রবি কিনাগি রয়েছেন, উনি তো রয়েছেন এবং ঠিক আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দর্শক আরও বেশি করে গ্রান্ট করেছে সেটা মনে হচ্ছে রাজদা আর আমার জুটি, ঠিক আছে। আর হিরোইনদের ক্ষেত্রে বলো, মানে সেক্ষেত্রে প্রচুর মিমির সঙ্গে রয়েছে, শ্রাবন্তী রয়েছে, শুভশ্রী রয়েছে, পায়েলের সঙ্গে প্রথম থেকে সেই আমাদের প্রেম আমার, তারপর লে হালুয়ালে, এই ছবিগুলো। তো সুতরাং সেইগুলো সমানভাবে কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করেছেন। তো জুটিটা না আমরা ডিসাইড করার কেউ নই। প্রথমে হচ্ছে যিনি ডিরেক্টর বা প্রডিউসার তারা ভাবেন যে এই জুটিটাকে নিয়ে যদি সিনেমা করা যায়, আর বাদবাকি সেই সিনেমাটাকে সাকসেস করেন হচ্ছেন যারা, তারা হচ্ছেন আমাদের দর্শক, ঠিক আছে। এবং দর্শকের যদি পছন্দ হয়ে যায় তখন প্রডিউসার ডিরেক্টর আরও সাহস পেয়ে যায় এবং সেই জুটিকে আরও রিপিট করতে থাকে যে না, দর্শকের জুটিকে পছন্দ করছেন। তো সুতরাং ওনারা যে জুটি পছন্দ করেছেন গত দিনে, সেগুলো দেখেছি, সেই সিনেমাগুলো যথেষ্টভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে। এবং আগামী দিনেও যদি নতুনভাবে নতুন কিছু করা যেতে পারে, যদি সেটা তারা পছন্দ করেন, অবশ্যই করবেন, আমরা সেই মতো এগোবো। দেখো, আমি দেখেছি যে এর আগেও প্রধান ছবিতে তুমি ছিলে দেবের সঙ্গে। এখানে না আমরা খুব বেশি তো মাল্টি স্টারার মানে বাংলা ছবিতে দেখতে পাই না। সেটার মূল কারণ কি? মানে এটা কি বলতে পারো যে ইগো, নাকি যদি সত্যি সত্যি দু তিনজন হিরো একসঙ্গে ছবি করে, যেটা আমরা হিন্দি ছবির ক্ষেত্রে বা অন্য অন্য ভাষার ছবির ক্ষেত্রেও দেখি, সেই ছবিগুলো অনেক বেশি সাকসেসফুল, কারণ তোমার একটা ফ্যান বেস থাকে, তার একটা ফ্যান বেস থাকে, সবাই মিলে হল ভর্তি হওয়ার একটা সম্ভাবনা কোথাও থাকে। সেখানে দাঁড়িয়ে তোমার তুমি নিজে কি কখনো এগুলো ফিল করো যে, যেমন আমরা যেহেতু মানে প্রধান ছবিটাতে দেখেছিলাম যে সেখানে তুমি খুব সাবলীলভাবেই তোমাকে আমরা দেখতে পাচ্ছি দেবের সঙ্গে। ওখানে একটা ক্যামিও ক্যারেক্টার করেছিলাম আমি, ওইটা একটা প্রধান। বা তার আগে ধরো দেবার আমি করেছিলাম শুধু তোমারই জন্য। এবং আমার মনে পড়ে শুধু তোমারই জন্য প্রিমিয়ারের দিন, প্রিমিয়ারে হয়েছিল নবীনাতে, ঠিক আছে। সেখানে দেব আর আমি দুজন মিলে সিঁড়িতে বসে আছি, তাও এরকম করে, মানে সিঁড়িও পর্যন্ত পুরো প্যাকড আপ। যখন দেবের এন্ট্রি হচ্ছে তখন হাততালি সিটি হচ্ছে, আমার যখন এন্ট্রি হচ্ছে তখন হাততালি সিটি হচ্ছে, দেব নিজে দিচ্ছে আমার এন্ট্রিতে, আমি দিচ্ছি ওরে দে। তো সুতরাং এই মাহলটা খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেখানে কোনো ইগো কাজ করা উচিত নয়, এক নম্বর। আর দ্বিতীয়ত কি বলতো, একটা বাজেটের ইস্যু হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটাও একটু মাথায় রাখতে হবে। তো প্রডিউসাররা দেখো, দুজন ধরো স্টার সুপারস্টারকে নিয়ে যদি কাজ করতে চান, অটোমেটিক্যালি কিন্তু বাজেটটা অনেকটা হাইপ হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে প্রডিউসারকে সেই সাপোর্টটা লাগবে। আর এখন আমরা না প্রডিউসার একটু কম পাচ্ছি, ফিনান্সার বেশি পেয়ে গেছি, ঠিক আছে। ফিনান্সারদের মানে ও আচ্ছা কত পাবো আর কবে পাবো, এইটা হয়ে গেছে খুব প্রচণ্ডভাবে, হ্যাঁ, খারাপ। তো সুতরাং প্রডিউসার হচ্ছে সেই মানুষটি যিনি বলবেন যে না, তার যেমন আরও 4টে ব্যবসা আছে, তিনি জানেন না ওখান থেকে প্রফিট করবেন কি লস করবেন, বা উনি প্রফিটের প্রতি কনফিডেন্ট। তো সুতরাং সেই কনফিডেন্সটা কিন্তু প্যারালালি সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিও থাকা উচিত। অনেকে বলে সিনেমা লাইন না, এটা লাইন না, এটা ইন্ডাস্ট্রি। তো সুতরাং ইন্ডাস্ট্রিতেও কিন্তু সমানভাবে সেই কনফিডেন্সটা কাজ করা উচিত। তো সুতরাং আরও সেই কনফিডেন্ট প্রডিউসারদের আসা উচিত, যারা এই ধরনের বড় পরিকল্পনা নিয়ে আসতে পারে, সেই ফান্ডের জোগান নিয়ে আসতে পারে, তবেই ইন্ডাস্ট্রি বাড়বে আগে। দেখো, মিঠুন চক্রবর্তীকে নিয়ে তুমি ছবি করেছো, এবং সেখানে আমরা দেখেছি যে হল পাওয়া এবং সেই মতো ভালো মতো না চলার একটা ইস্যু ছিল। তুমি প্রডিউসার হিসেবে কতটা লস করেছিলে, বা তোমার কতটা খারাপ লেগেছিল? লস করেছি, খারাপ তো লেগেই ছিল, কারণ যেখানে মিঠুন চক্রবর্তী অ্যাজ এন অভিনেতা রয়েছেন, আমি রয়েছি, চুমকি অ্যান্টির মতন একজন সিনিয়র অভিনেত্রী রয়েছেন, ঠিক আছে। এবং 16টা বছর বাদে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী জুটিকে ফেরানো, ঠিক আছে। আরও সবাই তাবর তাবর অভিনেতা, অনির্বাণ দা থেকে শুরু করে প্রত্যেকেই ছিলেন। তো সুতরাং সেই ক্ষেত্রে যখন হলটা পাওয়া নিয়ে একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে, একরকমভাবে কথা দেওয়া হয়েছিল, তারপর সেই কথাটা ঘুরি অন্যরকমভাবে একটা সিচুয়েশন খুব কম সময়ের মধ্যে সম্মুখীন করা হলো, সেটা সত্যি খুব বেদনাদায়ক। এবং অ্যাট দ্য সেম টাইম ওই যে শিখেছি যে না, এরকমভাবে চলতে হবে না, প্র্যাকটিক্যালি ভেবে চলতে হবে, এবং সবটা ম্যানিপুলেশন করে এগোতে হবে, তবে চলতে হবে, তবেই হয়তো সাকসেসফুল হওয়া যায়। মানে এরপরে যখন তুমি আবার ছবি প্রযোজনায় নামবে, এই বিষয়গুলো সব মাথায় রাখবে? নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং দেখো, ভুল থেকে তো শেখা যায়, হ্যাঁ। তো আমি চেষ্টা করি, আমার ভুল হয়েছে অনেক হয়তো জীবনে, এবং সেই ভুলগুলো থেকে শেখা এবং চেষ্টা করি। আর একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করবো যে এই তোমার ছোটবেলা, আমি যদি সোশ্যাল মিডিয়া দেখি,
যে সোহম বললে কিন্তু তোমার এই ছোট বউয়ের যে একটা ডায়ালগ সেটা ভীষণ পপুলার, এবং এখনো পর্যন্ত যারা ট্রোলার থাকে তাদের ট্রোল করবে। এবং ওইটা ছাড়া সোহম নতুন কোনো দেখেছো যে নতুন কোনো বিষয় সোহমকে নিয়ে আবার মানে ট্রোল হচ্ছে, বা তোমার আর কোনো ডায়লগ? কারণ তোমার তো অনেকটা বড় একটা জার্নি, হ্যাঁ, এবং হ্যাঁ, ছোটবেলায় সত্যজিৎ রায়ের যে সঙ্গে যে শাখা প্রশাখা, হ্যাঁ সেটার যখন শুট, সেটাও কিন্তু ওই ক্লিপটাও সেটাও হ্যাঁ খুব ক্লিপটা হয়েছে। পপুলার। দেখো এগুলো তো খুব পজিটিভ, এগুলো তো হুম। অবশ্যই পজিটিভ, কিন্তু প্রথম প্রথম একটু খারাপ লাগতো হ্যাঁ, যে কেউ ব্যক্তিগতভাবে আমাদেরকে না চিনে যেভাবে ট্রোল করে, এটা ঠিক নয়। এটা তাদের স্বাধীনতা যেটা রয়েছে, সেই স্বাধীনতার শালীনতা তারা অতিক্রম করে যায়। এবং কারা করছে যাদের নিজেদের সমাজে কোনো আইডেন্টিফিকেশন নেই, ঠিক আছে, অন্য পরিচয়ে বিভিন্ন রকমভাবে শুধু আমাদেরকে হিট করা, এটা ঠিক নয়। এটা তাদের পেডিগ্রি সম্বন্ধে একটা প্রশ্ন আছে, তাদের শিক্ষা কালচারের সম্বন্ধে প্রশ্ন আছে। আর যাদের এতগুলো সম্বন্ধে প্রশ্ন আছে, আমি তাদেরকে নিয়ে মাথা ব্যথাই করি না। কারণ যারা আমাদেরকে নিয়ে ট্রোল করে, তারা তাদের পেজ বাড়ায়, তারা আমাদের সিনেমা হলের দর্শক নয়। তো সুতরাং তাদেরকে চলো, মানে দেখো, রাস্তা চলতে গেলে পাঁক তো আসবেই, তাই বলে কি তুমি পাকে নেমে পাকের মধ্যে মারামারি করবে? তো সুতরাং পাককে সরিয়ে রেখে নিজের রাস্তা বানিয়ে চলো। ইদিকার সঙ্গে তোমাকে এই ছবিতে দেখা যাবে। ইদিকার সঙ্গে এটা সম্ভবত তোমার প্রথম ছবি। ইদিকার এর আগে যেহেতু আমরা ইদিকাকেও প্রশ্ন করেছিলাম, ও দেবের সঙ্গে করেছে, তারপরে সৌমের সঙ্গে অভিনয় করছে। এই ছবিটাতে তোমাদের মানে গল্পের মোড়ে তোমাদের দুজনকে কিভাবে দর্শক দেখবে, মানে তোমাদের কি জুটি হিসেবে থাকছে, একটু যদি বলো। দেখো, এক নম্বর যেটা বলি সেটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, ইদিকার সঙ্গে সেই অর্থে প্রথম রিলিজড ছবি হবে বহুরূপ। কিন্তু তার আগে আমার হাউস থেকে একটা ছবি অলরেডি অর্ধেকটা পেন্ডিং আছে, আচ্ছা। বিকজ অফ ডিফারেন্ট টেকনিক্যাল রিজনস। তো সেখানে হচ্ছে আমার হাউস থেকে ইদিকাকে প্রথম কাস্ট করা হয়, আচ্ছা। ঠিক আছে। তো সেইখানে আবার অর্ধেকটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড আলটিমেটলি যখন ইদিকাকে যখন দেব বলে মানে ছবিটার জন্য খাদানের জন্য, তো তখন যখন বলা হয় এ করে আমার কোম্পানি থেকে, তখন তাকে এনওসি দিয়ে তারপর চালু করে। এইটা বোধহয় দর্শকরা জানতো না। এনিওয়েজ, তো প্রত্যেকে যদি সে ভালো পথে যেতে পারে, তার অ্যাক্টিং দিয়ে, তার ট্যালেন্ট দিয়ে, সেটা তো সবসময় সাপোর্ট করা উচিত, সে যেই হোক না কেন। এবং সেই ক্ষেত্রে, এবং আমি কি বলতো, ভুক্তভোগী। এরকম সিচুয়েশন দিয়ে গেছি যে আমাকে 1.5-2 বছর বসিয়ে রাখা হয়েছে, কোনো কাজ করা হয়নি, ভালো ভালো অফার এসেছিল, করতে দেওয়া হয়নি, ঠিক আছে। তো সুতরাং আমি যে সিচুয়েশন দিয়ে গেছি, আমি অন্য কোনো আর্টিস্টকে কেন আটকাবো? সেই রাইটস আমার নেই, আমি এটা মনে করি। তো সুতরাং কেউ যদি করতে পারে, আবার সেই ছবিটা যবে রিলিজ হবে হবে। বাট এখন তো সেই অর্থে প্রথমবার ছবি রিলিজ হচ্ছে বহুরূপ, যেখানে এদিকে আমি একসঙ্গে রয়েছি, দর্শক সেইভাবে দেখবেন, পাবেন। এবং অন্যরকমভাবে দেখা যাবে, অন্যরকমভাবে আমাকে দেখা যাবে, অন্যরকমভাবে এদিকাকে দেখা যাবে। এবং কিভাবে কি দেখা যাবে সেটা বলাটা আমার পক্ষে টাফ হবে, কারণ তা না হলে পরে ওই চরিত্রগুলো রিভিল হয়ে যাবে। আর তুমি যে বললে যে তুমি ভুক্তভোগী, সেইখান থেকে বলি যে এরকম কোন ছবি, মানে ছবিটা এখন কি নাম বলা যায় যেটা তুমি করতে পারোনি? থাকবো না, অনেক কিছু যারা সবটাই পাবলিক করে লাভ নেই। তবে হ্যাঁ, সেই ছবিটা করার জন্য প্রায় 1.5 বছর সেই প্রডিউসার আমাকে বসিয়ে রেখেছিল, ঠিক আছে। তার অফিসে যেতাম কোনো রকমভাবে, মেট্রো করে যাওয়া হতো। আলটিমেটলি আসার সময় তো আর পকেট থাকতো না, তখন সেখান থেকে চাঁদনি থেকে হেঁটে হেঁটে ফিরে বাড়ি বেহালা ফিরতাম। তো এইগুলো দিনগুলো কিন্তু তো দাদা দেখছি একটা হেও তাচ্ছিল্য এরকম ব্যাপার নিয়ে এবার ছবির অফার এসছে, ঠিক আছে। ধরো তোমার ভেঙ্কটেশ ফিল্ম সিটি তখন এসছে, প্রেম আমাদের আগে, ঠিক আছে। সেই ছবিটা এসছে, না করতে দেওয়া যাবে না, ঠিক আছে। সেই প্রযোজকের সঙ্গে এখন তুমি ছবি করবে? এখন ডিসাইড করিনি। তার মানে তারপরে তার সঙ্গে আর কোনো কাজ করা হয়নি? না, তারপর আর কোনো কাজ করা হয়নি। বাট দেখো, ভগবান কি লিখে রেখেছে না, ওটা তো উনিই জানেন। আমরা না টেম্পোরারি সিচুয়েশনটা যখন আমাদের মনের সঙ্গে কাজ না যায়, মানে ম্যাচ না করে, তখন আমরা ভেঙে পড়ি। না 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 না, ভেঙে যাওয়া যাবে না, আরও নিজেকে তৈরি করে এগিয়ে যাওয়া যাবে। হয়তো সেই ছবিটা করলে আমার প্রেম আমার আসতো না, 1.5 বছর বাদে ওইখানে করে। এবং বিশ্বাস করো, ওই ছবি শুটিংয়ে যখন আমি একজনের সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন নর্মালি, কারণ আমার সেদিনকে দেখাই করেছিল হচ্ছে শ্রীকান্তার সঙ্গে। রাজদা বলেছিল তুই ওখানে দাঁড়া, আমি অ্যাসিস্ট্যান্ট পার্টি আমি নিয়ে আসবো। এবং সেই দিন থেকে ফাইনাল হয়, তারপরে আরও বেশ কয়েকটা দিন বাদে, যে আমি প্রেম আমার করছি। হয়তো ওই ছবিটা করলে পরে প্রেম আমার আসতো না। তো সুতরাং ঠিক আছে। সোম, এখন আমাদের এখানে অনেকেই বলিউডে কাজ করে, তোমার কাছে বলিউডের অফার এসছে, এই যে ওয়েব সিরিজের অফার আসে? না, এখন অব্দি আসেনি, ঠিক আছে, এখন অব্দি আসেনি। তো আসলে পরে নিশ্চয়ই তার ডিপেন্ড করছে সে কোন ক্যারেক্টার হচ্ছে, বা সেটা কি গল্প হচ্ছে, তার উপর ডিপেন্ড করে হবে নিশ্চয়ই। অনেক অনেক শুভেচ্ছা My রইল pleasure. তোমার ছবির জন্য। Thank এবং you so much. দর্শকদেরকেও বলবো যে সোহমকে এতগুলো চরিত্রে, অর্থাৎ একটা সিনেমার মধ্যে এতগুলো রূপে দেখতে পাবেন। সেই বহুরূপ আপনারা দেখুন, এবং বহুরূপ দেখে আপনারা ডিসাইড করুন যে সোহম সত্যি সত্যি কতটা এভলিউট করেছে নিজেকে সেই ছোটবেলা থেকে।
ক্যামেরার সমরের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।